Laravel batch 9 এর ব্যাচ নাম্বার Laravel batch 9 এর ক্লাস নাম্বার 1 স্টার্ট করছি। লাস্ট ডেতে আমাদের ক্লাস নাম্বার ছিল 0, রাইট? আমাদের সামনাসামনি একজন বসা আছে, পরিচিত মনে হচ্ছে, রাইট? আমার পরিচয় স্যার, আমি আপনার কাছে বেসিকটা করছিলাম। পরে আপনি যখন ইউএসএ আপনার ট্রেনিং ছিল, ভেরি নাইস। কোঅর্ডিনেটরের বয়স তো তাহলে অনেক দিনের হয়ে গেছে, তাই না? আবার একটা ফ্রেমওয়ার্ক আছে ডেভেলপ করার জন্য। আচ্ছা, নাইস। এতটুকুই বলবো, যারা সিআই জানে, এমভিসি ডিজাইন প্যাটার্ন জানে, বা যে কোনো ফ্রেমওয়ার্ক জানে, তাদের জন্য কোনো ফ্রেমওয়ার্কই কঠিন না। হ্যাঁ, শুধু ফ্রেমওয়ার্ক টু ফ্রেমওয়ার্কের কিছু স্পেসিফিক সিনট্যাক্স আছে যাই ভেরিয়েশন তৈরি করবে, এছাড়া আদার্স তেমন কোনো প্রবলেম খুঁজে পাবেন না। কিছুটা বলা যেতে পারে যে স্ট্রিক্টনেস আছে ল্যারাভেলের মধ্যে। সিআই যেমন ফ্লেক্সিবিলিটিস আছে, আবার সিআইএ কাঠামোটা খুবই সুন্দর, রাইট? সিআই যে কাঠামোতে কাজ করে, এমভিসি ডিজাইন প্যাটার্ন, ল্যারাভেল রিসেন্টলি 5.3 5.4 এ এসে সেখান থেকে কিছুটা সরে এসেছে। এমভিসি তারা বলছে, বাট এম কে উৎস রেখে আপনি এম ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে? তো এমন একটা অবস্থা যে ইউজ করার একটা প্রসেস তৈরি করেছে, বাট তাদের সাজেশনও কিন্তু আস্তে আস্তে করে খুব বলতে পারেন যে ফোকাসই করছে যে আপনারা এম থেকে সরেই আসতে পারেন, কারণ তাদের যে ডকুমেন্টেশন গুলো দেখা যাচ্ছে, ডকুমেন্টেশন গুলোতে এম এর পরিবর্তে কোয়েরি বা আদার্স কাজগুলো তারা কন্ট্রোলারে করতেই পছন্দ করছে। সকল এক্সাম্পল কন্ট্রোলার কোয়েরি বিল্ডারের মাধ্যমে। ইলিকুয়েন্ট সিস্টেম আছে, ইলিকুয়েন্টটা খুব ভালোই উপস্থিতি দেখা যায়, বাট তারা যখন সাজেস্ট করে কোনো একটা এক্সাম্পল করতে, তারা এম কে উৎস রেখেই করছে, রাইট? তো এই বিষয়গুলোতে আমরা আসবো। ফ্রেমওয়ার্ক কেন, ফ্রেমওয়ার্ক না হলে কি হবে, ফ্রেমওয়ার্ক হলে কি হবে, সকল ইস্যু নিয়ে। যেহেতু ব্র্যান্ড নিউ কোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বেশ কিছু বিষয় যাব বা ফোকাস করব। এর যে ফোকাসড এরিয়াটা ফার্স্ট আপ আমি যাব, সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড ব্রাশ আউট, যেটাকে আমরা বলে থাকি। বেসিক লেভেলের কিছু বিষয় আমাদের একটু ক্লিয়ার করার দরকার আছে। যখনই আমরা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ঢুকতে যাচ্ছি, ফ্রেমওয়ার্কটা ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড, আর অবজেক্ট ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্ক হওয়াতে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আমরা যখনই কোর্স শেষ করে প্রজেক্টে চলে যাব, তখন নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। অনলাইনে যাবেন, অবজেক্ট ওরিয়েন্টেড নতুন নতুন টার্মিনোলজি বা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু যখন আপনার সামনে আসবে, তখন কিন্তু আপনি ওই ক্লাসে যা শিখেছেন ততটুকু ছাড়া সামনের দিকে আগানো আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, রাইট? এই কারণে অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক নলেজটা একটু ব্রাশ আউট করা দরকার আছে। আমাদের কতটুকু প্র্যাকটিস করেছি বা কতটুকু জানি, এটা আমি না জেনে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ধরিয়ে নিব, যাতে এতটুকু জায়গাতে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে। যে আমি ধরেই নিব, যখন আমি ল্যারাভেল আলোচনা করব, তখন আমি যখন বলবো যে না এটা এরকম, যে ইনহেরিট করছে, অবজেক্ট তৈরি হচ্ছে, এভাবে কল করা হচ্ছে, এই ক্লাস এটাকে ইউজ করলে অবজেক্ট আপনি এভাবে পেয়ে যাবেন, তখন যেন ক্লাস কি অবজেক্ট কি এদের নিয়ে কোশ্চিন না আসে, রাইট? আপনি যেন কোশ্চিন না করেন যে ইউজ কি, ক্লাস কি, অবজেক্ট কি, কেন অবজেক্ট কল করতে হবে, কোথা থেকে হলো, কিভাবে হলো, সেটা যেন এই ধরনের কোশ্চিন যেন তখন রেজ না করে। আর 2-3টা ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপর আলোচনা হবে, এবং বেসিক্যালি আমি প্রুফ সিস্টেমে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে, যাতে ডেটাবেসের কিছুটা অ্যাক্সেস চলে আসে। যদিও আপনাদের মধ্যে কয়েক বছরে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে কাজ করার জন্য, সো সেক্ষেত্রে বোরিং মনে হতে পারে, বাট 2-1 জন এরকম স্টুডেন্ট বা 2-4 জন স্টুডেন্ট এরকম হয়তো থাকবে, তাদের কথা মাথায় রেখে একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদের, রাইট? এরপর যে বিষয়টা নিয়ে আমি মানে যে বিষয়টাকে আমি একটু ফোকাস করব, সেটা হচ্ছে দিস ইউআরএল। যখন আপনি ল্যারাভেল শিখতে আসেন, যদি বলেন যে কার কাছ থেকে ল্যারাভেল শিখবো, আমি বলবো যে ল্যারাভেলের কাছ থেকেই ল্যারাভেল শিখেন, রাইট?
যারা এটাকে তৈরি করেছে তারাই জানবে এবং বুঝবে যে এর ভালো দিক খারাপ দিক, রাইট? এবং কিভাবে শেখালে কি করলে তারা সহজে স্টুডেন্টরা বুঝতে পারবে এবং সেটাকে অ্যাডপ্ট করে নিতে পারবে। বেসিক্যালি laravel.com এর ডকুমেন্টেশনটা ইটস এ বেটার ডকুমেন্টেশন। laravel ছাড়া মানে laravel-এর উপরে কেউ করতে পারবে না। যদি এক্সাম্পল ওরিয়েন্টেড ভেন্ডর ওরিয়েন্টেড বলেন, ল্যারাকাস্টের চাইতে বেটার এক্সাম্পল আপনাকে কেউ দিতে পারবে না বা সলিউশন দিতে পারবে না। তো আপনি যদি পড়াশোনা করে শিখতে চান আপনি laravel এর কাছে যান, laravel.com এ গিয়ে শিখেন। বাট সাইকোলজিক্যাল ডিফারেন্স আছে প্রত্যেকের মধ্যেই। আমি একরকম সাইকোলজির, আপনি আরেক রকম সাইকোলজির। আপনি শুনে খুব ভালো বোঝেন, একজন দেখে খুব ভালো বোঝেন, রাইট? পার্থক্য আছে না? সো পড়ে অনেকে অনেক ভালো বোঝে, আবার দেখে বা শুনে ঠিক অতটা ভালো বুঝতে পারে না। সবচেয়ে বেটার অবস্থায় থাকে যারা পড়ে বুঝতে পারে, তাদেরকে কারো কাছ থেকে শুনতে হয় না, কারো মুখোমুখি হতে হয় না, রাইট? যারা বলতে পারেন তাদের ব্রেনটা এক ধাপ উপরে আমাদের চাইতে। আমরা হয়তো লোয়ার পোর্শনে, বিশেষ করে আমি না দেখলে কোনো কিছু বুঝতে পারি না, আমাকে দেখাতে হয়, করে দেখাতে হয়। দ্যাটস ওয়াই আমি যখন শেখাই তখন করে দেখিয়ে শেখানোর চেষ্টা করি। ধরে নেই যে যারা বেটার তারা তো বুঝেই যাবে, মাঝে যারা আছে শুনে বোঝে তারা তো শুনছে, আমি তো কথা বলছি। আর যারা 3 নম্বরে আছে আমার মতো, যারা না দেখলে বুঝতে পারে না, তারাও তো বুঝে যাবে। সো কভার আপ হবে প্রত্যেকেই, রাইট? ক্লাসে তো সবাই সেটা সুন্দর করে ধরতেও পারবে। হয়তোবা যারা বেটার ব্রেনের তারা একটু বোরিং ফিল করবে, তাদের সংখ্যা তো কম, তাই না? ক্লাসে তাদের সংখ্যা কিন্তু কম। তো ডকুমেন্টেশনটা পড়াটা আমি কিন্তু শেখাবো ডকুমেন্টেশন ধরে, আমি নতুন তেমন কোনো কিছু শেখাবো না। এক্সপেরিয়েন্স থেকে কিছু কিছু জিনিস, কিছু কিছু কোডিং স্টাইল, কিছু কিছু কোডিং এর প্যাটার্ন, এদের চেয়ে কিছুটা শর্টকাট প্রসেস দিয়ে করার চেষ্টা করব। এরা ডকুমেন্টেশনে কিছুটা এলাবোরেট করে, আবার কোনো কোনো জায়গাতে কমপ্লেক্সিটি তৈরি হয়, কারণ তারা স্মার্টার প্রোগ্রামার, রাইট? সো তাদের কাছে ওইটাই সহজ। আমরা তার চেয়েও ভেঙে আরো সহজ করে উপস্থাপন করতে পারি এক্সপেরিয়েন্স থেকে। সেটাই আমরা দেখাবো যাতে স্টুডেন্টরা সেটা খুব ভালো মতো রপ্ত করতে পারে। আমি বোঝাতে পেরেছি? দ্যাটস ওয়াই যেটা বেসিক্যালি ফোকাস করতে চাচ্ছি যে আপনারা laravel.com কে খুব ভালো মতো রপ্ত করার চেষ্টা করবেন। যেভাবে আমি শুরু করব আপনারা ওইভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। নতুন ভার্সন আসলেও তখন কোনো প্রবলেম হবে না। আপনারা ওই পরের ভার্সনে আসবেন, পরের ভার্সনের ডকুমেন্টেশনে যাবেন। লাইক আমার একটা ছোট্ট কমান্ডের পরিবর্তন এসেছে, এক্সাম্পল যে কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয় কমান্ড লাইন থেকে। তো 5.4 এ যেটা লেখা আছে 5.5 আসলে যদি হয় তার পরিবর্তিত কোডটা তো সেখানেই দেয়া থাকবে নাকি? আমি এখান থেকেও কপি করে রান করাতাম, ওখান থেকে কপি করে রান করাবো। যদি 10 বার কপি করে রান করাবো তো মুখস্থ হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন আমার জানতে হবে যে কোথায় আছে। কথা হচ্ছে যে পিএসপি আমরা শিখি বা শিখতে চাই, তো পার্থক্য কিন্তু আছে। অনেকে কিন্তু মেমোরাইজ করে ফেলে, অনেকে প্রচন্ড প্র্যাকটিস করে এবং তাদের মনেও থাকে। আবার অনেকে কি ওই অনেক ভিন্ন টেকনিক্স অ্যাপ্লাই করে, যে আমি জানি যে না এই ধরনের কাজ আমার ম্যানুয়ালে আছে, আমার জাস্ট সার্চিং ক্যাপাবিলিটি লাগবে, কিওয়ার্ড লিখতে হবে, আমি চলে আসবো, খামোখা মনে রাখার কোনো দরকার নেই, রাইট? আমার হার্ড ডিস্ক ভারী করে কোনো লাভ নেই, যেহেতু নতুন হার্ড ডিস্কে সুন্দর করে এক্সাম্পল সহ সেটা দেওয়াই আছে, আমাকে শুধু মনে রাখতে হবে যে কোথায় সেটা পাওয়া যায়, রাইট? সো আপনি জানেন এবং বোঝেন যে কোথায় আছে, কিভাবে আমাকে এটা হেল্প নিতে হবে। ক্লিয়ার? সো পিএসপি তে কেউ 1100 ফাংশন সম্পর্কে জানে বা কেউ যদি বলে আমি জানি, তাহলে তার মতো বোকা। আমি নাম বলতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, মানুষ আর মনে হয় খুঁজে পাওয়া যাবে না, কারণ 1100 ফাংশন সম্পর্কে তার মুখস্থ করার কোনো দরকার নেই, ম্যানুয়ালে সুন্দর করে সবকিছু দেওয়া আছে। তার শুধু জানতে হবে যে এই রিলেটেড বা রিলেভেন্ট কোনো ফাংশন আছে কিনা, ইভেন তার কিওয়ার্ড ক্যাপাবিলিটিস আছে কিনা। যে আমি সুন্দর একটা কিওয়ার্ড লিখলাম প্রয়োজনীয় কাজে, যে আমি বের করতে চাচ্ছি যে আমি অ্যারের একটা ইন্ডেক্স খুঁজবো, আমি অ্যারের ডাটা থেকে একটা ইন্ডেক্স খুঁজে বের করবো, এই ধরনের কোনো ফাংশন আছে কিনা, পিএসপি কে আমি জিজ্ঞেস করবো, যদি থাকে সে আমার সামনে হাজির করে দেবে। আমি বুঝতে পেরেছি? এটা দিয়েও অনেক কিছু করে ফেলা সম্ভব, আর দেখে আমাকে এক্সাম্পল দেখে আমাকে এক্সিকিউট করতে হবে, দ্যাটস ইট, রাইট? ঠিক এভাবে পিএসপি ম্যানুয়ালটা আমাদের সুন্দর করে রপ্ত করতে হবে। এবং বেটার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ফোকাস করব, বিশেষ করে ফ্রেমওয়ার্ক কোন ফ্রেমওয়ার্ক আমি ইউজ করছি, গিটে তার অবস্থান কি, রাইট? গিট থেকে আমি কিভাবে হেল্প নিতে পারি, আমি গিটের উপরে দু একটা ক্লাস নিব আর কি,
এই যে 4টা ক্লাস সামনের দিকে আছে, এর মধ্যে একটা ক্লাস থরলি আমি গিট উপরে করব যখন প্রজেক্টে চলে আসবে। সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, গিট নিয়ে একটু ফোকাস করব, যাতে আপনারা রিমোটে বসে, তাই না, একজন আরেকজনের কাজ শেয়ার করতে পারেন, কাজ করতে পারেন। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর ফ্রেমওয়ার্ক এ ঢোকার আগে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। আর অবজেক্ট ওরিয়েন্টেড ফোকাস করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কার কতটুকু ধারণা আছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। তার আগে একটু পরিচয়টা দিয়ে নিই। সবাই চিনেন আমাকে, দু একজন শুধু চিনে না, ওরা লাস্ট ডেতে চিনেছে, ও তো অনেক আগে থেকেই চিনে। আপনারা দুজন চিনেন, আপনি একটু বলেন আপনার সম্পর্কে। কোম্পানির নাম সিডিপ। আচ্ছা, পড়াশোনা বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। কয় বছরে শেষ হয়েছে? বছরে 9 মাস তো বন্ধ থাকে শুনি। হ্যাঁ, অনার্স করতেই 6 বছর, মাস্টার্স করলে তো আর চাকরি করতে হতো না, তাই না? মাস্টার্স নাই, এই জন্য ওরা 6 বছর লাগে, কোটা পূরণ করে যাক, তাই না? বসেন, নিজের ইউনিভার্সিটি সম্পর্কে কথা বললে খারাপ লাগে, বাট এটা ট্রু। হ্যাঁ, এমন একটা ইউনিভার্সিটি যে ঢুকলে বুড়া হয়ে বেরায়। বেশি দিন আগে তো ইউনিভার্সিটি হয়নি, অল্প দিনে হয়েছে। প্রথম ব্যাচ কিছুদিন আগে বের হয়েছে, ইনফরমেশন আমরা পেয়েছি কিছুদিন আগে তারা বের হয়েছে। মানে ওরা তো একটু পশ্চাৎপদ, ওদের ওভাবেই করে রেখেছে। রংপুরটা তো বলা হয় মঙ্গাপীড়িত এলাকা, এখন ইউনিভার্সিটিকেও মঙ্গা করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি দোষ হচ্ছে ওখানকার ভিসি, ওনাকে সরাতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ভিসি ওই লোক ওখানে কেন গেছে, ওনাকে তাড়াতে পারলেই কিন্তু সলিউশন। কারেন্টলি যেটা আছে সেটাও পছন্দের লোক না, কাজের লোক না। হয়ে যাবে। আপনি? প্রণব মন্ডল। আমি প্রণব মন্ডল, আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে সিডিআইটিতে আছি। আমার পড়াশোনা হচ্ছে আইএসটি থেকে, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, কম্পিউটার সায়েন্সে অনার্স। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করেছেন? আচ্ছা, মাস্টার্স করে রাখা ভালো। রাকিব না রকিব? রুবেল। ওকে, বিএসসি বিউবিটি মিরপুর। নাম করতেছে ইউনিভার্সিটিটা ধীরে ধীরে, ক্যাম্পাসটা অনেক সুন্দর, তাই না? অনেক বড় সড়ো ক্যাম্পাস। মালিক নাই? কি আছে তাই? লাস্টে যদি একজন থাকে তখন? আচ্ছা, আর যদি সবাই মরে যায় তখন? তারপর বাংলাদেশ সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি রাহুল, আমি সিটিতে আছি, ইতিহাসে অনার্স মাস্টার্স। ওকে, নাইস। দেখেছেন, ইতিহাস পড়ে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে, এবং খুব সুনামের সহকারে চাকরি কিন্তু কন্টিনিউ করছে এই ট্র্যাকে। সো মেসেজটা হচ্ছে এরকম, ম্যান্ডেটরি না সিএসসি তে পড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, রাইট? দরকার কি?
রাইট, দরকার হচ্ছে আগ্রহটা, নাথিং এলস। হ্যাঁ, একটা ছেলের নাম বলি, ওর নাম মিরাজ। আনফরচুনেটলি লাস্ট ইয়ার ইন্টারমিডিয়েট সে ফেল করেছে, রাইট। যখন এসএসসি পরীক্ষা দিয়ে সে ঢাকায় এসেছিল এবং তাহা ট্রেনিং করে গেছে। তারপরে সে চাকরিও করছে সফটওয়্যার কোম্পানিতে যশোরে। তার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং সেটা প্রায় 50টার বেশি স্কুলে সেটা চলছেও এখনো। এবং ইন্টারমিডিয়েটে সে ফেল করে গেছে, আবার আসছিল। এখন সে সাহস করে এবারে পরীক্ষা দিয়ে সে বলেছে স্যার পাস করবো এবং পাস করলে জানাবো। পাসও করে স্যারের মধ্যে 4 পয়েন্ট সিজিপি নিয়ে, রাইট। এখন সে মোটামুটি এখন ঢাকায় এসে সেটেল হওয়ার চেষ্টা করছে। অলরেডি তার এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স। সিআই এর উপরে সে 3.2 তে কাজ করছে, শিখেছিল 2.4। ওকে, এখন সে সিআই শিখছে। সো এজও কিন্তু ম্যাটার না, রাইট। এবং তার নলেজ গ্রামে থেকে, গ্রামের স্কুলে পড়ে যে লেভেলের, এখানে আসলে সে যে শাইন করবে সেটা বলে দেওয়া যায়। বুঝতে পেরেছি তো? শিওর দেলোয়ার, শুধু আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, একটু পানি দাও। আমি দেখি সিএসসি থেকেই মানে কম্পিউটার সায়েন্স বাইরে গিয়ে দিতে। ওই হ্যাঁ, অনেক জায়গায় চলে বাইং হাউস টাইং হাউসে ঢুকে গেছে। এটা ভয় ভীতি আছে আর কি। এটা কি আর বলবো, এটা পড়তে গিয়ে ভয় পেয়েছে, তারপরে আর প্র্যাকটিসই করা নেই। প্র্যাকটিসটা যদি আগে থাকতো, প্র্যাকটিসই করা নেই। লার্নিং এর প্রবলেম। মানে কিছু কিছু জিনিস এরকম যে ওই কথা ছড়িয়ে যায় না কিছু কিছু জায়গা থেকে, যে এটা কঠিন, হ্যাঁ প্রোগ্রামিং খুব কঠিন, এটা ওই প্রথমেই ভীতিটা ঢুকিয়ে দেয়। প্রোগ্রামিং জানা যাবে না, এটাও আরেকটা জিনিস। তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, নাম বলবো না, সিজিপিও সেরকম কোঠার না, 2.5 এরও নিচে সিজিপি, সরি 2 এর নিচে সিজিপি, মানে 1.67 হচ্ছে পাস। ইউআইইউ থেকে একটা ইউআইইউ এরকম কথা প্রচলন আছে, ইউআইইউ ঢুকলে পাস করা যায় না, ফেল হয়ে যায়, সিজিপিএ ভালো হয় না। হ্যাঁ, সেরকম একটা বিষয় আছে, বাট আমরা কখনো বুঝি নাই ইউআইইউ থেকে। ওখানকার স্টুডেন্ট সে ম্যাথে এত বেশি দুর্বল ছিল যে কোনো মতেই মানে 9টা ম্যাথ সাবজেক্ট আছে, এটা ম্যান্ডেটরি, অপশনাল আছে আরো 4টা, সে অপশনাল গুলো নেয় না, ভিন্ন সাবজেক্ট করেছে। সে অপশনাল না নিলে ওই বিবিএর সাবজেক্ট আছে, ওটা ধরা যায় ম্যানেজমেন্টারিয়াল। সো ম্যাথ 9টায় একবারও সে এক চান্সে পাস করতে পারে নাই, 2 বার 3 বার করে লেগেছে ম্যাথে পাস মার্কস পেতে। ওকে, বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি জ্যাকজারাতে আছে। এটাও কিন্তু ভ্রান্ত ধারণা যে ম্যাথে খুব ভালো হতে হবে প্রোগ্রামিং করার জন্য, হয়তো বা লাগে, বাট ওই লেভেলের না যে আমি চাকরি পাবো না, করতে পারবো না, বা সলিউশন দিতে পারবো না। সো জ্যাকজারাতে চাকরি পেতে গেলে 7-8টা স্টেপ পার করতে হয়। ওদের স্যালারি স্ট্রাকচার হয় ডলারে। ওকে, মিনিমাম স্যালারি যখন এন্ট্রি লেভেলে হয়, এন্ট্রি লেভেলেই তাদের স্যালারি থাকে $600। বুঝতে পেরেছি? এন্ট্রি স্যালারি থাকে $600। ওদের প্রজেক্ট ম্যানেজারদের স্যালারি হচ্ছে $6000, যাদের এক্সপেরিয়েন্স 5 বছরের বেশি। টিম লিডারদের স্যালারি হচ্ছে 3000, $3500, $4000 বাংলাদেশে বসে। জ্যাকজারা লিমিটেড। তো এই হচ্ছে মেসেজ আর কি। তো আপনি যদি ফোকাসড হন নিজের কাজে, ডেফিনেটলি আপনি ওটা পেরে যাবেন, তাই না? বিনয় সরকার বলবে এখন নাম, নাম কোথা থেকে করেছে, কেমন কি করেছে। বাধ্য হয়ে আসেন? আচ্ছা, আচ্ছা, বাইং হাউস নাকি এরকম প্রথম দিকে একটু টাকা দিয়ে আটকে ফেলে ছেলে মেয়েদের।
ওকে, পলাশ। জাহিদুল ইসলাম পলাশ, সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। পড়াশোনা ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স এবং পরবর্তীতে আইডিবি থেকে ডিপ্লোমা মাস্টার্স এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, আইডিবি থেকে স্কলারশিপ, আইডিবি থেকে স্কলারশিপ। ভালো, ওরা 1 বছর ধরে একটা জিনিস শেখায় তো, খুঁটিনাটি এদিক সেদিক অনেক থিওরি প্র্যাকটিক্যাল। এখন যদি টিচিং স্টাইলটা যে সিলেবাস ইজ ভেরি গুড অ্যান্ড রিচ, বাট সিলেবাস যদি ঠিকঠাক মতো সম্পন্ন করা সম্ভব হয় তাহলে ওখান থেকে ভালো ইঞ্জিনিয়ারই বের হবে, রাইট? কতটুকু সিলেবাস ফলো করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। না, আচ্ছা, যাই হোক, হলে তো খুবই ভালো, কারণ এটা একটা অর্থায়নে চলে। হ্যাঁ, যতটুকু আমি জানি ওয়াইসি এখানে ফাইন্যান্স করে, ইসলামিক যে ফাউন্ডেশনটা আছে এটা মোটা অঙ্কের টাকা ফাইন্যান্স করে। হ্যাঁ, এবং ভালো একটা উদ্যোগ। আর আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা পার্টিকুলার লেভেলে রিক্রুটিং বা পাইপলাইন এটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা অবদান রাখছে। ইদানিং তো ভালো ভালো ফ্রিল্যান্সারও ওখান থেকে বের হচ্ছে। হ্যাঁ, অনেকে জবেই যাচ্ছে না, ফ্রিল্যান্সিং শুরু করছে, রাইট? আবার অনেকে ভিন্ন ট্র্যাক থেকে এসে খুব ভালোও করছে, ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দিচ্ছে আর কি। বাই দ্য ওয়ে, আমি এখন আপনাদের একটা ছোট্ট টাস্ক দিব, যেটা 20 to 30 মিনিটস এর ডকুমেন্ট আকারে বানাবেন। 3টা কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আপনি আমাকে এভরিবডি আমাকে 2 থেকে 3 মিনিট মিনিমাম বলবে অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে। তারপর ক্লাসের একটা প্রপার সংজ্ঞা আমার সামনে উপস্থাপন করবে, অবজেক্টের একটা প্রপার সংজ্ঞা আমার সামনে উপস্থাপন করবে। এটা ডক ফাইলে লিখে ফেলেন। আমরা এটাকে অ্যাসাইনমেন্ট আকারে আমাদের সাইটে সাবমিট করে নিব। ওকে, বলতে পারেন যে ক্লাস অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট নাম্বার 1। ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমরা আগে আপনাদের কাছ থেকে শুনবো অবজেক্ট ওরিয়েন্টেড কি। আপনারা যখন এলাবোরেট করবেন তার সাথে ফাঁক ফোকরগুলো আমি জোড়াতালি দিয়ে দিব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট নাও।